বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের তোমাদের স্বাগত। আমি ABM শাহ আলম টিপু, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ, ফারুকাবাদ চাঁদপুর। আজকে তোমাদের ব্যবস্থাপনা সম্মান দ্বিতীয় বর্ষের ব্যবসার আইনগত পরিবেশ বিষয়টা একটু আলোচনা করব। এই বিষয়ে আমি আজকে যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে চুক্তি আইন, চুক্তি এবং এর অপরিহার্য উপাদান নিয়ে একটু কথা বলবো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসার আইনগত পরিবেশ কি? আমি যদি একটু ছোট্ট কথা বললে ক্লাসটা শেষ শুরু করি। একটা দেশের ব্যবসায়ীরা যে সকল আইনের আওতায় থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, আমার লক্ষ্য করো, একটা দেশের ব্যবসায়ীরা যে সকল আইনের আওতায় থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তার সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, সহজ কথা তাকেই আমরা ব্যবসায়ের আইনগত পরিবেশ বলি। আবার দেখো, একটা দেশের ব্যবসায়ীরা যে সকল আইনের আওতায় থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তার সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, সহজ কথায় তাকেই আমরা ব্যবসায়ের আইনগত পরিবেশ বলি। গত ক্লাসে আমি ব্যবসায়ের আইনগত পরিবেশের একটা ক্লাস নিয়েছিলাম, আশা করি তোমরা উপভোগ করছো। আজকের ক্লাসটাও একটু খাতা কলম নিয়ে যে সমস্ত জিনিসগুলি দরকার একটু নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমার আজকের আলোচ্য বিষয় চুক্তি আইন, চুক্তি এর অপরিহার্য উপাদান। চুক্তি আইনটা কি? সমাজবদ্ধ জীবনে, মানুষের এই সমাজবদ্ধ জীবনে চুক্তি একটা অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা যে কোনো ব্যক্তিগত কাজ বা বাণিজ্যিক কাজ সম্পাদন করতে চাই, সেখানেই দেখি কোনো না কোনোভাবে চুক্তির প্রয়োজন হয়। ব্যক্তিগত পারস্পরিক ও বাণিজ্যিক প্রয়োজনে এই চুক্তিটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, আবার নিবন্ধিত হতে পারে। তাহলে চুক্তি আইনটা কি? চুক্তি আইনটা কি? চুক্তিকে আইনানুগভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার উদ্দেশ্যে চুক্তিকে আইনানুগভাবে, যে কোনো চুক্তিকে, সেটা জমি ক্রয় বিক্রয় হোক, পাওনা দেনা বিষয়ক হোক, বা এক পক্ষ আরেক পক্ষকে স্বার্থ দেবে, প্রতিদানে অর্থ দেবে, এটার বিষয়ই হোক, যে কোনো চুক্তিটা আইনগতভাবে সফল করার জন্য, আইনানুগভাবে এটাকে কার্যকর করার জন্য, আইনানুগভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার উদ্দেশ্যে একটা দেশের সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকার যে নিয়ম নীতি প্রচলন করে তাকেই বলা হয় চুক্তি আইন। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো। চুক্তিকে, যে কোনো চুক্তিকে আইনানুগভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার উদ্দেশ্যে কোন দেশের সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকার যে নিয়ম নীতি, আইন কানুন প্রণয়ন করে, প্রবর্তন করে এবং প্রয়োগ করে, সেটাকেই আমরা চুক্তি আইন বলি। এই যে চুক্তি আইনটা বাস্তব ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তি আইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ল অফ কন্ট্রাক্ট গ্রন্থে প্রফেসর হ্যানসন একটা কথা বলেছেন, যার বাংলা অর্থ দাঁড়ালে এই হয় যে চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি। আবার লক্ষ্য করো, হ্যানসন তার ল অফ কন্ট্রাক্ট বই বলেছেন, যে কথাটা বলেছেন সেটা যদি বাংলা তর্জমা করি তাহলে অর্থ দাঁড়ায়, চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি হতে
যা সে আশা করে অপর পক্ষ তা সম্পাদন করবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করা। আবার দেখো, অ্যান্সার করেছে চুক্তি আইনের উদ্দেশ্য হল কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি হতে যা সে আশা করে অপর পক্ষ তা সম্পাদন করবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করা। তাহলে চুক্তি আইনের সংজ্ঞা কি? চুক্তি আইন হচ্ছে চুক্তিকে আইনানুগভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য, চুক্তিকে আইনানুগভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার উদ্দেশ্যে কোন দেশের সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক প্রণীত বা প্রবর্তিত এবং গৃহীত বা প্রয়োগকৃত এমন কিছু যা ওই ওই পক্ষভুক্তের জন্য কল্যাণকর, তাই হচ্ছে চুক্তি আইন। ক্লিয়ার? এবার আসি চুক্তির সংজ্ঞা। চুক্তি কি? আমরা এবার আসি চুক্তি আইন। চুক্তি চুক্তি কি? ল্যাটিন শব্দ কন্ট্রাক্টাস। এটা ল্যাটিন শব্দ, ল্যাটিন বা ইতালীয় শব্দ। ল্যাটিন বা ইতালীয় শব্দ। এই কন্ট্রাক্টাস শব্দ থেকে কন্ট্রাক্ট শব্দটার উৎপত্তি হয়েছে। কন্ট্রাক্ট শব্দটির উৎপত্তি হয়েছে। কন্ট্রাক্ট, ল্যাটিন কন্ট্রাক্ট শব্দ থেকে কন্ট্রাক্টাস শব্দ থেকে কন্ট্রাক্ট শব্দটি এসেছে। এই কন্ট্রাক্টাস শব্দের অর্থ হচ্ছে, এই কন্ট্রাক্টাস শব্দের মানে কি? মানে হচ্ছে টু ওয়ার্ক অন কন্ট্রাক্ট। টু ওয়ার্ক অন কন্ট্রাক্ট। টু ওয়ার্ক অন কন্ট্রাক্ট অর্থাৎ বিশেষ উদ্দেশ্য অর্জনে কোনো বিষয়ে চুক্তি করা, কোনো বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটি হচ্ছে কন্ট্রাক্ট। আমরা এবার আসি সহজ কথায় কন্ট্রাক্ট। চুক্তি কিন্তু সম্মতি হতে উৎপত্তি হয়। তাহলে সম্মতি কোনো কিছু করা বা করা হতে বিরত থাকা, কোনো কিছু করা বা করা হতে বিরত থাকার নিমিত্তে একাধিক পক্ষের মধ্যে যে পারস্পরিক সম্মতি হয়, সেই পারস্পরিক সম্মতিটাকে আমরা চুক্তি হিসেবে আখ্যায়িত করতে পারি। আবার বলছি, কোনো কিছু করা বা করা হতে বিরত থাকার জন্য একাধিক পক্ষের পারস্পরিক সম্মতিটি হচ্ছে চুক্তি। তাহলে সম্মতিকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রিমেন্ট। সম্মতিকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাংলা শব্দ সম্মতি। চুক্তি সম্মতি হতে জন্মগ্রহণ করে, সম্মতি থেকে চুক্তির সৃষ্টি হয়। তাই বলে সকল সম্মতি চুক্তি হিসেবে পরিগণিত হবে না, এই ব্যাখ্যা আমি পরে আসছি। তাহলে সম্মতি কি? সম্মতি হলো কোনো বিষয়ে উভয় পক্ষের মতের মিল বা ঐক্যমত। সম্মতি হচ্ছে কোনো বিষয়ের প্রতি পারস্পরিক পক্ষ সমূহের মিল বা ঐক্যমত। অর্থাৎ কোনো বিষয়ে উভয় পক্ষ মিলে যে ঐক্যমত বা মত প্রকাশ করে, সেটাকেই সহজ কথায় সম্মতি বলে। আইনানুগ বাধ্যবাধকতা সৃষ্টি করে এমন সম্মতি শুধুমাত্র চুক্তি। অর্থাৎ সকল সম্মতি চুক্তি না, শুধুমাত্র সেটাই চুক্তি বলে গণ্য হবে যেই সম্মতি আইনানুগ বাধ্যবাধকতা প্রকাশ করে। অর্থাৎ যেই সম্মতিতে
আইনানুগ বাধ্যকতা নিশ্চিত থাকে, সেই বিষয়টাকে আমরা সম্মতি বলব। আইনানুগ বাধ্যকতা থাকে, সেই সম্মতিটাকেই আমরা চুক্তি বলব। এবার আসি 1872 সালে যে চুক্তি আইন আছে, সেই চুক্তি আইনে চুক্তি সম্পর্কে কি বলা হয়েছে? চুক্তি আইনে 1872 সালের চুক্তি আইনের 2 জ ধারায় বলা আছে, 1872 সালের চুক্তি আইনের 2 জ ধারায় অর্থাৎ সেকশন 12H ধারায় কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 1872 সালের কন্ট্রাক্ট আইনের 2H ধারায় বলা আছে, an agreement enforceable by law is the contract। অর্থাৎ আইনের দ্বারা বলবৎযোগ্য যে কোনো সম্মতিকে চুক্তি বলে। আইনের দ্বারা বলবৎযোগ্য যে কোনো সম্মতিকে চুক্তি বলে। ক্লিয়ার? আবার দেখো, an agreement একটা সম্মতি, enforceable by law, আইনের দ্বারা যদি বলবৎ হয় ইজ এ কন্ট্রাক্ট, তখন সেটা হয় চুক্তি। আবার বিশিষ্ট আইন প্রণেতা, আইন বিশারদ, আইন বিষয়ে অভিজ্ঞ স্যামন তার জুরিসপ্রুডেন্স গ্রন্থে বলেছেন ল কি, সেখানে ল সম্পর্কে বলছেন এইভাবে, এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অব্লিগেশন বিটুইন দ্য পার্টিস। আবার দেখো, স্যামন তার জুরিসপ্রুডেন্স গ্রন্থে বলছেন, এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অব্লিগেশন বিটুইন দ্য পার্টিস। অর্থাৎ বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি প্রতিষ্ঠিত হয় তাকে চুক্তি বলে। ক্লিয়ার? অ্যান্ড কন্ট্রাক্ট একটা চুক্তি, ইজ অ্যান এগ্রিমেন্ট একটা সম্মতি, ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং যেটা সৃষ্টি হয়, এবং ডিফাইন যেটা বর্ণনা করে অব্লিগেশন বিটুইন দ্য পার্টিস বিভিন্ন পক্ষসমূহের মধ্যে দায় সৃষ্টি করে এবং নির্দিষ্ট করে কোন বিষয়কে নির্দিষ্ট করে, সেটাকে সহজ কথায় চুক্তি বলে। তাই তিনি বলছেন, এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অব্লিগেশন বিটুইন দ্য পার্টিস বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি প্রতিষ্ঠিত হয় তাকে চুক্তি বলে। এবার আসি নেক্সট আলোচনা, চুক্তির আবশ্যকীয় উপাদান। চুক্তির আবশ্যকীয় উপাদান অর্থাৎ একটা চুক্তি সম্পাদিত হলে সেই চুক্তিতে কি কি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, সেটি হচ্ছে চুক্তির আবশ্যকীয় বা অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য। চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য। চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য অর্থাৎ একটা চুক্তি সম্পাদন করতে গেলে চুক্তিতে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে সেগুলি হচ্ছে চুক্তির অপরিহার্য উপাদান। তাহলে কি আছে? চুক্তিতে অবশ্যই একাধিক পক্ষ থাকবে। প্রথম বৈশিষ্ট্য, একাধিক পক্ষ। ঠিক আছে। 2 নম্বর প্রস্তাব ও সম্মতি, প্রস্তাব ও স্বীকৃতি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি, অর্থাৎ চুক্তিতে এক পক্ষ প্রস্তাব করবে, অন্য পক্ষ কোন শর্ত ছাড়া শর্তহীনভাবে সেটাকে স্বীকৃতি প্রদান করবে। 3 নম্বর আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। আইনগত সম্পর্ক স্থাপনের অধিকার, ব্যাখ্যা আসছে লিখে নিন, অভিপ্রায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? 4 নম্বর আইনসম্মত প্রতিদান। আইনসম্মত
প্রতিদান। 5 নম্বর আমি বলবো আইনগত উদ্দেশ্য বা আইনসম্মত উদ্দেশ্য। আইনসম্মত উদ্দেশ্য। 6 নম্বর আমি বলবো চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তি সম্পাদনের যোগ্যতা। বিষয়গুলো অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখবা। আমার আলোচনা দেখতে এবং ভালোভাবে উপস্থাপন করবার চেষ্টা করবা। 7 নম্বর স্বাধীন বা স্বেচ্ছাচার। আমি স্বাধীন সায় লিখলাম, স্বাধীন সায়। 8 নম্বরে লিখব নির্দিষ্টতা। 9 নম্বরে আমি লিখব, বুঝা যাচ্ছে নি? 9 নম্বর চুক্তি পালনের সম্ভাব্যতা। চুক্তি পালনের সম্ভাব্যতা। 10 নম্বর লিখব লিখন ও নিবন্ধন। লিখন ও নিবন্ধন। আমি নিচে থেকে একটু উপরে চলে আসলাম, তোমরা একটু বিলিয়ে নিও। এবার সংক্ষেপে একটু ব্যাখ্যা চলতে দেখো। আমি বলেছি চুক্তিতে যে বিষয়গুলি অবশ্যই প্রয়োজন, যেগুলি চুক্তিতে থাকতে হয়, সেগুলি চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য। একাধিক পক্ষ থাকবে। এক পক্ষ একা চুক্তি সম্পাদিত হয় না। চুক্তিভিত্তিক বিষয় এক পক্ষ কিছু সুবিধা দেবে, প্রতিদানে অপর পক্ষ কিছু একটা সুবিধা নেবে। অর্থাৎ দুই পক্ষের সাথে 2 বা ততোধিক পক্ষ উপস্থিতিতে চুক্তি সম্পাদিত হবে। আমি সংক্ষেপে আলোচনা করি। একাধিক পক্ষ গেল। প্রস্তাব ও স্বীকৃতি। আমি বলেছি যে চুক্তির বিষয়, চুক্তিভুক্ত বিষয় এক পক্ষ কোনো বিষয় করা বা না করার জন্য প্রস্তাব দেবে, অপর পক্ষ শর্তহীনভাবে বিনা শর্তে সেটা গ্রহণ করবে। যেটাকে আমরা সম্মতি বলি। অর্থাৎ প্রস্তাব এবং স্বীকৃতি থাকতে হবে। এক পক্ষ প্রস্তাব দেবে, অপর পক্ষ কোনো শর্ত আরোপ না করে সেটাতে স্বীকৃতি প্রদান করবে। তাহলে সেটা চুক্তি হবে, অন্যথা চুক্তি হবে না। আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। অর্থাৎ বেআইনি কোনো কিছু, আইন যেখানে চুক্তিতে যদি আইনগত বাধ্যবাধকতা না থাকে তাহলে সেটা চুক্তি হবে না। সুতরাং চুক্তিতে আইনসম্মত সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আইনসম্মত প্রতিদান ছাড়া চুক্তি হয় না। ক্ষেত্র বিশেষ ছাড়া প্রতিদান ব্যতীত চুক্তি সম্পাদিত হতে পারে না। অর্থাৎ নিজস্ব কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হয়তো সেখানে কোনো স্বার্থ থাকবে না, প্রতিদান থাকবে না, কিন্তু অন্য ক্ষেত্রে সেখানে অবশ্যই প্রতিদান থাকতে হবে। তারপর যেটা আছে আইনসম্মত উদ্দেশ্য। অন্যায়, অনৈতিক, অবৈধ কোনো উদ্দেশ্যে চুক্তি সম্পাদিত হবে না, তাহলে সেটা চুক্তি বলে বিবেচনায় আনা যাবে না। অর্থাৎ অন্যায়, অবৈধ কোনো কর্মকাণ্ডকে আমরা সেটা ঘটে থাকলে বা হলে সেটাকে চুক্তি হিসাবে অভিহিত করব না। আইনসম্মত উদ্দেশ্য, আইনগত উদ্দেশ্য, বৈধ উদ্দেশ্য সেখানে অবশ্যই চুক্তিতে থাকতে হবে। 6 নম্বর চুক্তি সম্পাদনের যোগ্যতা। অর্থাৎ চুক্তি যাদের মধ্যে সম্পাদিত হবে, যে পক্ষসমূহের মধ্যে সম্পাদিত হবে, তাদের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। সাধারণত আমাদের দেশে 18 বছরের কম বয়সী নাবালক, মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন, পাগল, উন্মাদ বা দেউলিয়া এরা চুক্তি সম্পাদন করতে পারে না। এদের চুক্তি করার অধিকার নেই। এছাড়া দেশের যে কোনো নাগরিক, সুস্থ সকল নাগরিক চুক্তি সম্পাদন করতে সক্ষম। স্বাধীন বল প্রয়োগ বা জোর করে কোনো পক্ষকে বায়স্ট করে বা তাকে বাধ্য করে কোনো চুক্তি সম্পাদিত হতে পারবে না। তাহলে সেখানে সেটা চুক্তি আইন অনুযায়ী চুক্তির আওতায় আসবে না। নির্দিষ্টতা। চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। সুনির্দিষ্ট বিষয়ে চুক্তি সম্পাদিত হবে, সেই বিষয়টা অবশ্যই যদি থাকে, অন্যথা সেটা চুক্তি হবে না। চুক্তি পালনের সম্ভাব্যতা। অর্থাৎ যে সমস্ত চুক্তি সম্পাদন করা যাবে না, যেটা অসম্ভব কোনো বিষয়ে
চুক্তি সম্পাদন করা যাবে না। যেমন মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলার চুক্তি বা চাঁদকে ধরে আনার চুক্তি, এটা কখনোই সম্ভব না। সুতরাং এটা এই ধরনের চুক্তি কখনোই পালন করা সম্ভব নয়। সুতরাং সেটা চুক্তি হিসেবে অন্তর্ভুক্ত হবে না। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। তবে লিখিত চুক্তির চেয়ে নিবন্ধিত হওয়া আরও বেশি আইনগত সুবিধা পাবে। সুতরাং চুক্তি লিখিত এবং নিবন্ধিত হওয়া ভালো। আজকে এই পর্যন্ত থাক, তোমাদের সাথে নেক্সট ক্লাসে এ বিষয়ে আরও কথা হবে। আল্লাহ তোমাদের মঙ্গল করুক, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।